দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানান নতুন আলোচনা নতুন নতুন বয়ান তৈরি হচ্ছে। বিএনপির প্রধান নেতা তারেক রহমান আজকে স্পষ্ট করে বলেছেন যে মুখ্য বিষয় গৌণ হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন। একই সাথে নবগঠিত নতুন দল যে বাংলাদেশ নাগরিক পার্টি তার প্রধান তিনিও বলছেন, আবারও স্পষ্ট করেছেন যে তাদের অবস্থান পরিষ্কার, তারা একই সাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচন চাই। কিভাবে সেটি হবে সেটি সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। সেই সঙ্গে অনেকদিন পর ঢাকার রাজপথে পুলিশকে মারমুখী ভূমিকায় এবং পুলিশের ভাষ্য হচ্ছে পুলিশের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে, সেসব নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি আপা, স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আজাদ ভাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। হুমায়রা, আপনাকেও স্বাগত। হুমায়রা, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, এই যে ইফতারগুলো আপনারা করছেন রাজনীতিবিদদের সম্মানে বা অন্যান্য পেশাজীবীদের সম্মানে, সেই ইফতারগুলো 5 তারকা হোটেলে হচ্ছে, এটা নিয়ে নানান ধরনের আলোচনা। 5 তারকা হোটেলের খরচ অনেক, এবং আপনাদের খরচ কোথা থেকে আসে, এত বড় অফিস, এগুলো নিয়ে সবাই আলোচনা করে। কিছু কিছু উত্তর আপনারা আগেও দিয়েছেন, আমরা একটু গুগল করার চেষ্টা করছেন আসলে ইন্টারকন্টিনেন্টাল একজনের ইফতারিতে কত টাকা লাগে। তো অফার যেটা আছে সেটাতেও 19,000 টাকায় দুজনের একজনের টাকা ফেরত হচ্ছে, মানে 9,500 টাকা করে লাগার কথা। এই টাকা আসলে কোথা থেকে আসছে? বিএনপির টাকা আমরা জানি, বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বিএনপি চাঁদাবাজি করে ইত্যাদি। আপনারা তো একেবারে নতুন দল, আপনাদের এই টাকার উৎস কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকদের আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিষয়গুলো আসলে আমাদেরকে ট্রল করার জন্য প্রশ্ন করা নাকি আসলেই ভালো উদ্দেশ্যে প্রশ্ন করা, এটা আসলে বুঝতে পারি না। কারণ যখন বলেন বিএনপির অনেক বড় ব্যবসায়ী আছে যারা অনুদান দিতে পারে, আমাদেরকে কেন মনে করেন না যে আমাদেরকে কেউ অনুদান দিতে আগ্রহী? আমি তো মানে আমাকেও তো ফেসবুকে আমি দেখছি, ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক করে করে মানুষ বলছে যে আপা একটা আপনাদের দল থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, যে এই অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে পারবো, বিদেশ থেকে টাকা পাঠানোর প্রসেস কি, এই আপা আমার স্যালারি থেকে এত টাকা দিচ্ছি। আপনি জানেন আজকে আমাকে আমার মোবাইলে খুলে আমি দেখাতে পারবো এক ভদ্র মহিলা, তার স্যালারি 16,000 টাকা, সে বলছে যে সেও চায় আমাদেরকে কন্ট্রিবিউট করতে। আমি আমার ইনকাম থেকে আমার যখন মনে হয়েছে যে একটা রাজনৈতিক দল, আমি যখন গতকালকে ইফতার করলাম তখন আমি মাটিতে বসে ফ্লোরিং করে আমি আমার শহীদ ভাই, জুলাই আহত পরিবারের সবার সাথে আমি সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করেছি। কিন্তু যখন আমি ডিপ্লোম্যাটসদের বা আমি যখন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্টজনকে দাওয়াত দিব, ওনারা তো আমার সাথে ফ্লোরিং করে ইফতার করতে আসবেন না। তো ওনাদের সম্মানে আমাকে একরকম বাধ্যই হতে হয় যে আমি ইন্টারকন্টিনেন্টালের মতো জায়গায় আমি ইফতার করব। এখন আপনি নিজেও তো একটা ক্রেডিট কার্ড নিয়ে এক জায়গায় ইফতার করতে যান আর বুফে ডিনার করতে যান, বাই 1 get 3 পান। আমি রাজনৈতিক দল, আমি কনসেশন পাবো না, এইটাও কি ভাবার সুযোগ আছে? সো আমাদের ওখানে আমি নিজে, যেহেতু আমি জানি যে আমি নিজে আমার অন্তর থেকে অনুদান দেওয়ার চেষ্টা করি যাতে দলটা চলতে পারে। আজকে বিভিন্ন জায়গায় অনেকে অনেক প্রোগ্রামে যায়, অনেক জায়গা থেকে কিছু সম্মানই পায়, সেইটাও কিন্তু আমরা যে আমাদের দল থেকে যে যেখানে টক শোতে যায় সেই সম্মানটুকু আমরা সাথে সাথে দলের ফান্ডে দিয়ে দিই। তো এই চেষ্টাগুলোকে আসলে আপনারা, তার মানে সদস্যদের অনুদান, শুভাকাঙ্ক্ষীদের চাঁদা বা অনুদান, সেগুলো দিয়ে এই প্রোগ্রামগুলো আপনারা চালাচ্ছেন? হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রোগ্রামের আগেই আমরা জিজ্ঞেস করি যে আপনারা কে কোথা থেকে কতটুকু টাকা কন্ট্রিবিউট করতে চান, ইউ আর ওয়েলকাম। এখন আপনারা যদি এটা প্রশ্নবিদ্ধ করেন, আসলে না, আমরা প্রশ্নবিদ্ধ করছি না। যেমন আপনার দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু স্পষ্ট করে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিয়েছেন, তিনিই তো এই দলের প্রধান। ফলে আমি খুবই নিশ্চিত যে বড় দলগুলো বা পুরাতন দলগুলোর কাছে এই প্রত্যাশাও হয়তো মানুষের নাই, ফলে আপনাদের কাছে সেই প্রত্যাশা বেশি। সেইভাবে ইতিবাচকভাবে দেখা সম্ভব কিনা? যেমন আপনি বললেন আপনি আপনার টকশোর পাওয়া টাকাটা দেন, আপনাকে সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছে, ফলে সেটা আপনারা পরিষ্কার করলেই হয়। এটাই বলতে চাচ্ছি আসলে, যে হিসাবটা খুব সহজ, মানুষ খুবই আগ্রহী হয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা এমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না যার কোনো সমস্যা আছে। আমি একজন সামান্য চাকরিজীবী, সেও যদি দিতে চায় তাকে আমরা ডিসকারেজ করি না। আপনি যদি, যেহেতু নাহিদ ইসলামের কথাটা বললেন যে নাহিদ ভাই উনার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিয়েছে, আপনি সামনে যত দিন যাবে আপনি আমাদের দলের যারা নেতৃত্বস্থানীয় বা পদধারী লোক আছে
প্রত্যেকের আপনারা অ্যাকাউন্ট ডিটেইলস বা সম্পদের আয় ব্যয়ের হিসাব চান, আমরা দিতে প্রস্তুত আছি। জি, একদম পরিষ্কার। আজাদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে এই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা হচ্ছে এবং এই কথার ভিতরে তথ্য উপদেষ্টা বলেছেন যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একটি শক্তি ছদ্মযুদ্ধ চালাচ্ছে। ফলে এটি তো খুবই পরিষ্কার যে যারা বিরুদ্ধ শক্তি, যাদের 16 বছরের বিশাল সাম্রাজ্য এই গণ অভ্যুত্থানে ভেঙে গেছে, তাসের ঘর হয়ে গেছে, তারা তো আসলে ষড়যন্ত্র চালানোরই কথা। ফলে 7 মাস পরেও তাদের ষড়যন্ত্রের তেজ কতখানি আসলে কমলো, নাকি সেটি কমাতে পারছেন না, নাকি তারা অনেক বেশি শক্তিশালী? আসলে কোনো সন্দেহ নাই তারা অনেক বেশি শক্তিশালী, কারণ তারা তো তাদের যে লুটপাটের অর্থ, এই লুটপাটের অর্থ এখন নানা ফরম্যাটে তারা এটা বিনিয়োগ করছেন এবং নানাভাবে তারা চেষ্টা করছেন যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। আপনি নিজেও দেখেছেন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই 7 মাসে অনেকগুলো আন্দোলন মোকাবিলা করেছে। এই আন্দোলনের মধ্যে বেশ কিছু আন্দোলন ছিল যৌক্তিক, কিন্তু কিছু কিছু আন্দোলন আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এগুলোর আসলে কোনো যৌক্তিকতা নেই এবং এগুলোর পিছনে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে বলেই আপনার কাছে প্রতীয়মান হবে। তো এই ইন্ধনগুলো বা দেশে আরও পরিকল্পিতভাবে অনেক কিছু ঘটনা ঘটিয়ে যাকে দেশটাকে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টা তো তাদের অব্যাহত আছে এবং তারা যে সেটা খুব গোপনে রেখে রেখে করছে তা না, তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েই করছে। আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন, সেদিন আমি দেখলাম একজন বলছে যে তারা প্রয়োজনে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। একজনকে দেখলাম, আপনারাও দেখেছেন, যে উনি বলেছেন যে কাউকে রাত্রে ঘুমাতে দেব না। এই কথাগুলো কিন্তু তারা খুব চুপচাপ বা একেবারে প্রকাশ্যেই বলছে। সেটাই আমি বলতে চাচ্ছি যে এই যখন এইরকম একটা অবস্থা তারা নিচ্ছে এবং তাদেরকে কেউ কেউ সহযোগিতা করছে বলেও আমাদের কাছে প্রতীয়মান হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে 16 বছর তারা যে দেশে আপনার দুঃশাসন অপশাসন এগুলো চালিয়েছে, এগুলোর তো কিছু বেনিফিশিয়ারি আছে দেশে। আপনার স্বৈরশাসক যারা, তার লোকজন পালিয়ে গেছে, কিন্তু তার যারা বেনিফিশিয়ারি তারা তো দেশের মধ্যে রয়ে গেছে, তারা তো পালিয়ে যায়নি, তারা দেশের মধ্যে আছে। তারা অনেকে আছে যে আপনার গোপনে তাদের হয়ে কাজ করছে, ছদ্মবেশে তাদের হয়ে, তাদেরকে অনেককে এভাবে আইডেন্টিফাইও করা হয়েছে, এরকম তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে যারা এরকম করেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি। তো এই ষড়যন্ত্রগুলো এগুলো কিন্তু থেমে নাই এবং এগুলা আরও চলবে এবং এটাকে মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছে যে যাতে তাদের ষড়যন্ত্রটাকে ব্যর্থ করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যে কাজগুলো আমরা নির্ধারণ করেছি নিজেদের জন্য, সরকারের জন্য, দেশের মানুষের জন্য, রাজনৈতিক পরিবর্তনের জন্য, সেই কাজগুলো করার চেষ্টা করছে। আমরা দেখলাম পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের নানান ধরনের পরিবর্তন একটু পরে হলেও সরকার একটা বিধ্বস্ত অবস্থার ভিতরে আপনার দায়িত্ব নিয়েছিলেন, সেটা করেছে। করার পরেও নিশ্চয়ই আপনারা এক ধরনের ইভ্যালুয়েশন করেন, মূল্যায়ন করেন, কোন মিনিস্ট্রি, কোন সংস্থা, কোন বাহিনী কতটুকু কাজ করছে না করছে। সেসব বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেটাতে কি প্রধান উপদেষ্টার দপ্তর সন্তুষ্ট? কারণ একজন উপদেষ্টাকে নিয়ে অনেক বেশি আলোচনা, অনেক দাবি দেওয়া, এমনকি শিক্ষার্থীদের পক্ষ থেকে, আন্দোলনের পক্ষের অনেকেও এই দাবিটা তুলছেন। আসলে সন্তুষ্টতা তো আসলে একটা আপেক্ষিক শব্দ। আপেক্ষিক এই অর্থে আমি বলছি যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে যে বিষয়গুলো পড়ে, এগুলো অনেকগুলো বিষয় আছে। তা আপনার এগুলো পুরোপুরি সন্তুষ্ট হওয়া এগুলো কারো পক্ষে সম্ভব না, কারণ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা আরও অন্যান্য যে কাজগুলো তারা করে, এগুলো কিন্তু বিভিন্ন স্তরে, ভালোর বিভিন্ন স্তর আছে। আপনার হয়তো বা যেরকম আপনাদের মানুষের যেরকম একটা প্রত্যাশা ছিল যে এরকম একটা বিধ্বস্ত অবস্থা থেকে দেশটাকে একেবারে রাতারাতি একেবারে শান্তির দ্বীপ হয়ে যাবে, সেটা হয়তো সম্ভব হয়নি। দেশে কেওয়াজ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যেই বিঘ্ন ঘটছে, অনেকে বিঘ্ন ঘটার কিছু কিছু আছে যে হয়তো জেনুইনলি কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, আবার কিছু কিছু ইচ্ছাকৃতভাবে কিছু সমস্যা তৈরি করা হয়েছে। এর মধ্যে দিয়েই কিন্তু সরকারকে কাজ করতে হচ্ছে এবং এই কাজটা করতে গিয়ে সরকারকে আমি সরকারের খুব কাছে থেকে দেখেছি, সরকারের যারা এই বিষয়ে দায়িত্বশীল আছেন তারা কিন্তু নিয়মিত এই কাজগুলো আপনার প্রধান উপদেষ্টাকেও ইনফর্ম করছেন, তারা নিয়মিত নিজেদের মধ্যে আলোচনা করছেন যাতে সিদ্ধান্ত গ্রহণগুলো সমন্বিতভাবে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে যাতে অপরাধীরা বা যারা দেশের বিরুদ্ধে এই পরিকল্পিতভাবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে তারা যাতে সুযোগ নিতে না পারে। তারপরে হ্যাঁ, সন্তোষজনক বা কতটা ভালো করতে পেরেছে এটা আপেক্ষিক বিষয়, এটা হয়তো বা আপনি জনগণ মূল্যায়ন করতে পারবে।
আপনার মিডিয়া মূল্যায়ন করতে পারবে। সরকারের পক্ষ থেকে তো আসলে কখনোই পুরোপুরি দাবি করা হবে না যে আমরা একেবারে সবকিছু শতভাগ সম্ভব। জি, একদম পরিষ্কার। মনিয়াপা, আমি অনেকগুলো পত্রিকার শিরোনাম পড়ছি। সুনামগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 20, নিহত 1। দৈনিক ইত্তেফাক, পুরান ঢাকায় মার্কেট দখল নিয়ে যুব দলের 2 পক্ষের গোলাগুলি, আহত 10। নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়ি চালক, এটা ডিবিসি নিউজ। ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার। ঠাকুরগাঁওয়ে এলজিইডি অফিসারদের উপর বিএনপির হামলা, আহত 5। মেহেরপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 20। জামায়াত নেত্রীর উপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার। ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের 2 নেতা গ্রেপ্তার। এরকম ঘটনাগুলো কেন শিরোনাম হচ্ছে, নাকি এই ঘটনাগুলো সবই ফেক? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি ফেরেস্তার দল না, বিএনপি মানুষের দল। আর বাংলাদেশের যে জিনিসগুলো হচ্ছে সেখানে আমি ফেকের ছড়াছড়ি, এটাও সত্যি, দুটাই আমি বললাম। বিএনপি ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক অ্যাকশন নিয়েছে, প্রায় 3000-এর উপরে। বিএনপি একটা বিশাল দল। বিএনপি যত লোকের উপরে অ্যাকশন নিয়েছে ততগুলা সদস্য অনেক দলের নাই। এটা আমি বাড়িয়ে বলছি না, অহংকার করে বলছি না, এটাই সত্যি। তো সেইখানে বিএনপির নেতা অনেক দিন দেশের বাইরে, উনি যতটুক পারছেন চেষ্টা করছেন খুব সিরিয়াসলি। সেইখানে কিছু হলে হতে পারে, কিন্তু ফেকও অনেক বেশি থাকে, যেটা ইচ্ছা করেই চাপিয়ে দেয়। আপনি অনেক দল আছে যারা বাংলাদেশে অনেক কিছু করছে, নেপথ্যে তারাই সরকার চালাচ্ছে, কিন্তু তাদের নিয়ে কিন্তু কোনো কথা হয় না। তারা বড় বড়গুলা সব কিছু ধরেছে, তাদের নিয়ে কথা হয় না। বিএনপির এই যেহেতু তৃণমূল পর্যন্ত ছড়াছড়ি নেতাকর্মীদের, হয়তো 2-1টা ওইখান থেকে 2-1টা এটা করলে 2-1টা ওই 2-1টাই খবর, এমন না যে 100টা হয়েছে আপনি খবর একটা ছাপিয়েছেন। বরং যে 2-1টা যদি হয়ে থাকে ওটাকেই বাড়িয়ে সুন্দর করে যত রকমের বিএনপিকে বাস দিয়ে নিউজ করানো যায় ততটুকুই করে, যতটুকু। তো এই অবস্থায় আমি বলতে চাই যে এটারও দেখভালের নিয়ম হচ্ছে সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকার যদি আইনের অনুশাসন চালু করে ঠিক মতো, যে আইন যেদিকেই যাক না কেন, যার পক্ষে বিপক্ষে যাই না কেন, সরকারের চোখ অন্ধ এই জায়গায়, সে সরকারের ঘরেই হোক বাইরেই হোক, তাহলে কিন্তু আজকে এতটুকু হতো না। আপনি দেখেন, অপরাধ এত ছড়ে যাওয়ার পরে ডেভিল হ্যান্ড বানালো। ডেভিল হান্ট কি করলো? কতগুলা আপনার ডেভিলের নাতিপুতি ধরা ছাড়া কি মেন কোনো ডেভিল ধরা পড়েছে? আজাদ ভাই এতক্ষণ অনেকগুলো কথা বললেন, ঠিক আছে, যে অনেকেই অনেক রকমের কাজ করছে, যেটা ষড়যন্ত্র করছে, ঠিক আছে। তাহলে আজাদ ভাইরা কেন? আপনি দেখেন, সরকার গঠনের পরে 1 মাসের মধ্যে যত না অপরাধ ছিল, 2 মাসে তার চেয়ে ডাবল হয়েছে, 3 মাসে তার চেয়ে 3 গুণ বেশি হয়েছে, 4 মাসে তার চেয়ে 100 গুণ বেশি হয়েছে, 5 মাসে তার চেয়ে 200-400-500 গুণ বেশি হয়েছে। তাহলে যদি প্রথম দিনই আইনের অনুশাসনটা চালু করতো, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আমাদেরকে বলতে হতো না। একটা থানার ওসি কি চাইলেই ধরেন ওই এলাকার ছাত্র দল, যুব দল, বিএনপির কাউকে অ্যারেস্ট করতে পারবে? কেন পারবে না? ওসির যদি আমি অন্যরকম কোনো কিছু না থাকে আমার কাছে, অনেক সময় দেখা যায় সরকারি দলগুলো, এবং এখন তো সরকার নাই ওই হিসেবে, কোনো দলীয় সরকার নাই, সরকারি দল নাই, সেইখানে যাদের মনে করে তাদের সাথে যোগসাজশ যদি ওসি না করে, আমি ওইখানে তার শপথ বাক্য ছিল, যে কোনো ব্যাপারেই হোক অন্যায়ের বিরোধিতা আমি করব। তারা কি সত্যিকার অর্থ অন্যায়ের বিরোধিতা করে? যখন মামলা দেয় 100 জন 150 জনের নামে, তখন কিন্তু যোগসাজশে একটা পয়সার খেলা চলে। আগেও বেশি লোকের মামলার নাম ছিল, এখনো তাই থাকে। তো ওসি যদি একজনের গোপন তথ্য জানে, এবং সেই জন্য যদি ওসির গোপন তথ্য জানে, তাহলে কিন্তু দুইজনকে কনসিডার করে। এই কনসিডারের জায়গাটা হচ্ছে এক নাম্বার, হ্যাঁ, এক ধরনের আপোষয় না বলা। 2 নাম্বার হলো যে এইখানে ওসিদের এটাও সত্যি যে এই 5 আগস্ট তাদের একটা মোরালিটি ভেঙে দিয়েছে। ওইখানে তাদের অনেকটা, তারা আগের যে দাপট ছিল, দাপটের সঙ্গে সাহস ব্যবহার করত, এখন সেই দাপটটা নাই, সাহসটাও হয়তো বা কিছুদিন লুকোচুরি করে রেখে দিয়েছে। তো সেই জায়গায় ওই জায়গায় তাদের মোরালিটি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো আমি যে কথাটা বলছিলাম, যেটা আজাদ ভাই বললেন, যে তাদের সাথে যারা মানে বেনিফিশিয়ারি কিংবা ছদ্মবেশে কাজ করছে,
বেনিফিশিয়ারিগুলোকে তারা প্রথমে কেন অ্যারেস্ট করে না? যাদের ঘরে কারি কারি টাকা, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, আমরা অনেকবার বলেছি আপনাদের মাধ্যমে, তাদেরকে কেন সরকার, ওনারা তো সরকারের সহকারী, সরকারকে সহযোগী হ্যান্ডস, ওনারা কেন বললেন না সরকারকে যে এদেরকে আগে অ্যারেস্ট করা উচিত? এবং আওয়ামী লীগের সন্ডা পান্ডাদের 2-3 হাজার দেশ ছেড়ে পালিয়েছে বা ওনারা পালাতে সহযোগিতা করেছে, বাকিগুলো তো দেশের মধ্যেই আছে। তাহলে তাদেরকে, এই ডেভিলগুলোকে না ধরে আপনি ডেভিলদের নাতিপুতি ধরলেন, তাহলে কি কোনোদিন অপরাধ কমবে? বাড়তেই থাকবে। তো এই বাড়ার জন্য আপনার কাছে টাকা আছে আর আমার কাছে কুবুদ্ধি আছে, দুইজন যদি আমরা এক হই তাহলে আর কিছু কি লাগে? জি জি, আমি এই জায়গাটাই বলছি, সারা বাংলাদেশে ডেভিলরা আছে, আর আমার কাছে টাকা নাই, আমার কাছে বুদ্ধি আছে, কিংবা আরেকজনের কাছে, নূরের কাছে শক্তি আছে, তিনটা যদি আমি একখানে করি তাইলে আর তো অরাজকতা চরম পর্যায়ে বাড়বে, এবং বেড়েছে, এটাই ঠিক। কিন্তু সরকার যদি প্রথম দিন থেকে আইনের অনুশাসন চালু করত, যদি এটা হতো, পাশাপাশি মাইন্ডসেট চালু করত যে আমি এটাই করব, এটা জনগণের মাইন্ডসেটের মধ্যে থাকতো। তারেক রহমান সাহেব আজকে এনডিএম এর ইফতারিতে যে বলেছেন যে মুখ্য বিষয় গৌণ না হয়ে যায়, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলছে, তাহলে আসলে মুখ্য বিষয়টা বলতে উনি কি বুঝাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তার আগে একটা বিরতি নিয়ে দর্শক ফিরছে, একটু পরে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিএনপি নেতা নীলোফার চৌধুরী মনে আছেন আমাদের সঙ্গে। মনে আপা, মুখ্য বিষয় কি আর গৌণ বিষয় কি? তারেক রহমান আসলে কি মিন করলেন? নির্বাচন কি তাহলে মুখ্য বিষয়? তিনি বলেছেন যে স্বাস্থ্য সংস্কার, দ্রব্যমূল্য ইত্যাদি বিষয়গুলো, এইসব মানে অহেতুক আমরা আলোচনা, তর্ক বিতর্ক করতে গিয়ে বিভেদ বাড়াচ্ছি কিনা? দেখেন, মুখ্য বিষয় তো এটা বলার অপেক্ষা রাখে না, আপনিও জানেন আমরাও জানি। মুখ্য বিষয়টা দূরে সরে গেলে এটা সবার জন্যই লস, সবার জন্য লস। বাংলাদেশ লস করবে, যেটা করছে, যেটা এত অরাজক হচ্ছে দেশে। একটা ইলেকটেড সরকার নাই বলেই তো এরকম হচ্ছে, 7 মাসেই যেটা যা আমরা দেখছি, এমন তো দেখার কথা ছিল না। আপনার মনে পড়ে একটা ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে একটা সরকার নেমে গিয়েছিল, একটা সরকার, অথচ এটা কিন্তু সরকারি ঘটনা, একটা পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছিল। সেইখানে কিন্তু বিএনপিতে আর বিচার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপরেও কিন্তু তাকে নেমে যেতে হয়েছিল এই ঘটনাকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তাইলে এখন যে প্রতিনিয়ত, ইয়াসমিন তো একটা বয়স ছিল, আমি স্বীকার করছি না যে বয়স থাকলে কিছু হবে, কিন্তু বাচ্চারা, এরা তো কোনো নারীর মধ্যেও পড়ে না। এখন যে ঘটনাগুলো অহরহ ঘটছে, এটা তো শিশু, তো নারী হয় নাই। যে শিশুর জন্য এই কাজগুলো হচ্ছে, তাকে তো ডেকে এনে সামনে ওপেন প্রমাণ করে সাথে সাথে তাকে তো একটা শাস্তি চরমভাবে দিলে, তাইলে না একটা মানুষ ভীত থেকে মানুষ পিছিয়ে আসবে। মানুষ আশকারা কখন বাড়ে, ডাকাতি কখন বাড়ে, চুরি কখন বাড়ে? যখন দেশে আইন শৃঙ্খলা থাকে না। আপনি দেখেন রাত 3টার সময় আপনার কি বলে, হোম উপদেষ্টা অ্যাডভাইজার বললেন, ডেকে সংবাদ সম্মেলন করলেন, প্রেস কনফারেন্সে বললেন যে আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো। তো তাহলে রাত 3টায় কেন তাকে প্রেস কনফারেন্স করতে হলো? এই প্রেস কনফারেন্স তো এটা তো দিনের করার কথা, বিকাল 5টা, 6টা, 7টা, সন্ধ্যা 7টা, ইনাফ। তাকে রাত 3টার সময়, এটা কোনো যুদ্ধের দেশ না এই মুহূর্তে, এটা কোনো একদম চরম দুর্ভিক্ষের দেশ না এই মুহূর্তে, এটা কোনো চরম অসুখের, আপনার কি বলে, কোভিডের দেশ না এই মুহূর্তে। তাহলে তার রাত 3টায় কেন ডাকতে হলো? যখন সে রাত 3টায় বললেন, তার আগের দিনই কিন্তু আইজিপি বলছে দেশে আগের চেয়ে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই বেড়ে গিয়েছে। তো যখন তারা এরপরে যখন অ্যাকশনে আসলো, ধরপাকড় করলো, এখন কিন্তু তুলনামূলক একটু কমেছে। আমরা যদি দেখি, আপনিও সাংবাদিক, তুলনামূলক, তার মানে কি আইনের অনুশাসনের অভাবের জন্য এই কাজগুলো হয়। ঠিক একই অবস্থায় আপনি বলতেই পারেন, অনেকেই কথা তুলছে যে ওটা তো, বাচ্চাটা তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ডোমেস্টিক ভায়োলেন্স কখন হয়? আপনার ডোমেস্টিক তো আগেও ছিল, এখনো ছিল, আগেও এরকম হয় নাই তা কিন্তু না, কিন্তু রেশিওটা বলতে হবে। তাহলে ডোমেস্টিক কখন এই সাহসটা, আশকারাটা পেয়েছে? যখন দেখেছে যে এখানে আইনের কোনো অবস্থান নাই, পুলিশ কোনো কাজ করে না। আপনার ডেভিড হান্ট যারা বলেছে আর্মিরা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও কোনো কাজ করছে না। তো সরকার তো তাদেরকে বলবে, আমরা সরকারকে চিনি, আমরা এর বাইরে কাউকে চিনি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তায় আসলে মুখ্য বিষয় হওয়ার কথা। অবশ্যই এটা তো বলার কোনো কথাই থাকে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা দেশ, আপনি একটা দেশ যদি হয়, যে দেশের চালিকা শক্তি, সে যদি তার নিরাপত্তা জনগণের দিতে না পারে, তাহলে কিসের চালিকা শক্তি? আপনি দেখেন 7 মাস আগের অবস্থা, সামাজিক অবস্থাগুলো থেকে এখনকার সামাজিক অবস্থার পার্থক্যটা কোথায়? 7 মাস আগের যে পতিত স্বৈরাচার, তার কণ্ঠস্বর এবং এখনকার সরকারের কণ্ঠস্বরের মধ্যে পার্থক্যটা কোথায়? তারাও বলেছে
আইন শৃঙ্খলা আগের চেয়ে উন্নতি, এখনো তাই বলছে, আগের চেয়ে স্থিতিশীল। কথা কিন্তু একই, আরেকটু শিক্ষিত ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলাকরণ। তো এটা তো আমরা চাই নাই, এটার জন্য তো এত মানুষ আত্মহত্যা দেয় নাই, এটার জন্য তো এত মানুষের চোখ অন্ধ হয় নাই, এটার জন্য তো এত মানুষ, হাজার হাজার মানুষ আপনার পঙ্গুত্ব নিয়ে জীবন ধারণ করতে হয় নাই। তাহলে এই জিনিসগুলোরও বিচার হয় নাই, কোনো কিছুর বিচার হয় নাই। আপনি পালিয়ে যেতে বাধ্য করা মানে কি আপনি জানেন? পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া মানে আমি যেন খুব সুন্দরভাবে থাকি। আগে বলতো না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখন হলো আমার সরকার যেন থাকে দুধে ভাতে। এই সরকারের উপর যেন উত্তক্ত না হয়, উত্তক্ত হলেই তাইলে এই সমস্যা। এই উত্তক্ত না হওয়ার জন্য যদি আমি বলি আপনি পালিয়ে যেতে সুবিধা করে দিয়েছেন, 2-3 হাজার লোক পালিয়ে গেছে, যেই পালিয়ে যেতে সুবিধা করুক না কেন এটার কিন্তু বর্তাবে সরকারের উপর, দায়ভার সরকারকেই নিতে হবে। তাহলে সরকার কিন্তু এখানে রহস্যজনকভাবে নিশ্চুপ, চুপ, কোনো কথা বলে না। তাহলে আপনি যে কথাটা বললেন একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিএনপির 56,000 বর্গ মাইলের মধ্যে আপনি 3-4-5টা কথা বলেছেন, আমার মনে আছে আপনি 5টা কথা বলেছেন। এই 5টাই কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশে কি হচ্ছে ওগুলা কিন্তু বাংলাদেশ, সবকিছু মিলে একদম পরিষ্কার। আজাদ ভাই, আপনার কাছে তাহলে আপার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন। এই আইন শৃঙ্খলা এই পরিস্থিতির উত্তরণের জন্য বিএনপি মনে করে একটা নির্বাচিত সরকারই এটা পারে, এবং সরকারও নির্বাচনের একটা রোডম্যাপ না হলেও একটা টাইম ফ্রেম দিয়েছেন। ফলে এখন প্রফেসর ইউনূস যখন মার্চ বা ডিসেম্বরের নির্বাচনের কথা বলে, উনি নিশ্চিত আমি যে উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন। সেই নির্বাচন নিয়ে এখন নতুন বিতর্ক উঠেছে যে সেটি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে পারে কিনা। এটা কি আসলেও সম্ভব, বা এটি কি সরকারের ভাবনা এরকম কিছু আছে? প্রথম কথা হচ্ছে যে আপা একটু আগে অনেকগুলো কথা বলেছেন, তো ওনার কথার মধ্যে অনেক স্ববিরোধিতা আছে। উনি নিজেই বলেছেন যে প্রথম মাসে আইন শৃঙ্খলা যা হয়েছে, দ্বিতীয় মাসে তৃতীয় মাসে এসে 500 গুণ বেড়ে গিয়েছে। তো আপনারা তো দেখবেন যে এটা 500 গুণ আদৌ বেড়েছে কিনা, নাকি কিছুটা বেড়েছে, সেটা আপনাদের আমি মিডিয়া বা যারা এখানে দেখছেন তারা হয়তো বিচার করে দেখবেন যে এটা 500 গুণ নাকি এটা জাস্ট বলার জন্য বলা। আবার উনি নিজেই বলেছেন যে অ্যাকশন নেওয়ার পর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তো এখন আপনি একবার বলবেন 500 গুণ বেড়েছে, আরেকবার কিছুক্ষণের মধ্যেই আপনি না থেমে বলবেন যে আইন শৃঙ্খলা অ্যাকশন নেওয়ার জন্য আপনার উন্নতি হয়েছে। আবার আপনি বলছেন যে রাত 3টায় উনি কেন সংবাদ সম্মেলন করলেন, এটাকে আপনি সমালোচনা করছেন। আবার পাশাপাশি এটাও বলছেন যে সরকার রহস্যজনকভাবে চুপ। তা আমি মনে করি যে আমাদের এইরকম সবিরোধী অবস্থানে না থেকে সবাই মিলে যদি সরকারকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করে, পরিস্থিতি কিন্তু উত্তরণ সম্ভব। কিছুটা সমস্যা তো অবশ্যই তৈরি হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করে না, এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সরকার সবসময় সবার সহযোগিতা চেয়েছে। আপনি দেখেছেন যে মোটা দাগে সরকারের 3টা কাজ আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দ্রব্যমূল্যর পরিস্থিতি নাজুক অবস্থায় ছিল, সেটা এখন স্থিতিশীল অবস্থায় এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক আগে থেকেই নাজুক ছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যখন দেশে পুলিশ ডিমোরালাইজড হয়ে গেল কমপ্লিটলি, পুলিশকে এর আগে রাজনৈতিকভাবে ব্যবহার করার ফলে পুলিশকে রিঅর্গানাইজ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। পাশাপাশি আমার আপা একটু আগে যেটা বলেছেন যে হাজার হাজার ছাত্রছাত্রী কেন পঙ্গুত্ব বরণ করেছেন, আমার বিশ্বাস আপনারা সবাই জানেন কেন পঙ্গুত্ব বরণ করেছেন বা কেন প্রাণ দিয়েছেন। সবাই একটা সুন্দর দেশের আশায় বা আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি এইটার পরিবর্তনের আশায় বা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার আশায় মানুষ ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছে। এই যে সরকারের যে কাজগুলো, এই 3টা কাজই কিন্তু সরকার আন্তরিকভাবে করার চেষ্টা করছে। কোনোটাতে হয়তো কিছুটা বেশি সফল হয়েছে, কোনোটাতে আংশিক সফল হয়েছে, আবার কোনোটাতে এখনও পেন্ডিং আছে, যেটা আসলে নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করে তাদের আলোচনার ভিত্তিতে। নির্বাচনের বিষয়টা যদি আমি আসছি সেখানে। তো 3টার মধ্যে আপনি যদি শেষেরটা আসে, যদি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনটা কিভাবে হবে, এটা কিন্তু সরকারের এজেন্ডা না, এটা রাজনৈতিক দলগুলোর এজেন্ডা। তারাই ঠিক করে দিতে হবে আসলে আগামী দিনের রাজনীতিটা কিভাবে হবে। সরকার এখানে ফ্যাসিলিটেটরের রোল প্লে করছে প্রথম থেকেই, এবং সেই জন্য রাজনৈতিক দলগুলোকে একসাথে গাঁথার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই নিজস্ব মতবাদ আছে, নিজস্ব ধ্যান ধারণা আছে, নিজস্ব লক্ষ্য আছে, তারা তাদের লক্ষ্যের কথা বলবে। আপনি নির্বাচনের কথা বলেছেন, গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, এটা নিয়ে বিতর্ক না। আমি মনে করি যে এটা একটা আইডিয়া, একজন রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দল একটা আইডিয়া
থ্রো করেছে, তার আইডিয়াটা গ্রহণ করা হবে কি হবে না এটা নিয়ে তো আলোচনার সুযোগ আছে। আলোচনা করে যদি মনে হয় যে তার আইডিয়াটা ভালো, তাহলে তার আইডিয়াটা নেবেন। আর যদি মানে কেউ এর চেয়ে বেটার কোনো আইডিয়া দিতে পারে, সর্বাঙ্গীনভাবে রাজনীতির লক্ষ্যটা তো দেশের মানুষের মঙ্গল বা দেশের মঙ্গল, এইটাই যদি কাঙ্ক্ষিত লক্ষ্য হয়, তাহলে কারো কাছে যদি এর চেয়ে বেটার আইডিয়া থাকে সে সেটা প্লেস করবে। আমি বলছি এই আইডিয়ার সঙ্গে কোনোভাবে কি সরকারও সম্পৃক্ত? কারণ আইডিয়াটি যিনি দিচ্ছেন তিনি 11 দিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন। না, উনি এখন একটা রাজনৈতিক দলে আছেন। সরকার সম্পৃক্ত এই অর্থে যে সরকার রাজনৈতিক দলগুলোকে তার আইডিয়া দেওয়ার জন্য বলেছে, তারা তাদের আহ্বান করেছে, হ্যাঁ তারা তাদের আইডিয়া দিবে এবং এইটা নিয়ে একটা ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টাটা সরকার করছে। সরকার কোনো আইডিয়া ওনও করে না, কোনো আইডিয়া রিজেক্টও করে না। এই আইডিয়াটা বাস্তবায়িত হবে কি হবে না এটা আরও অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে তারা যদি সবাই একমত হয় বা অধিকাংশ যদি একমত হয়, তাহলে সরকার সেটা বাস্তবায়নের চেষ্টা করবে। সরকারের এখানে এটার বাইরে আর অন্য কোনো ভূমিকা নেই। আপা, আপনার কাছে যে প্রশ্ন, তাহলে আপনাদের যে দাবি এবং আপনাদের দাবি কিন্তু এটা পুরনো দাবি সম্ভবত, আমি যদি ভুল না করি, কারণ আপনাদের যে জুলাই সনদ, আপনারা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন, আপনারা নতুন সংবিধানের কথা বলছেন, সম্ভবত সে কারণেই তো গণপরিষদ নির্বাচন চাচ্ছেন। কিন্তু গণপরিষদ এবং সংসদ একই সাথে হতে পারে সেইটা যেরকম আজকে নাহিদ ইসলাম বলেছেন, তার আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনিও বলেছেন। ফলে থিওরিটিক্যালি জিনিসটা খুবই সম্ভব, প্র্যাকটিক্যালি আমাদের রাজনৈতিক বাস্তব এটা কতখানি সম্ভব, নাকি এটাও জুলাই সনদের মতো যদি বিএনপি এটা না চায়, বড় রাজনৈতিক দলগুলো না চায়, সেক্ষেত্রে এটা ঝুলে যাওয়ারও কোনো আশঙ্কা আছে কিনা? আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলটা, এই রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আজকে হঠাৎ করে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এসে বলছে না। যেটা আপনি একটু আগে বলছিলেন যে এটা সরকারের বক্তব্য কিনা, বক্তব্যগুলো আমরা জুলাই যখন অভ্যুত্থান হয় আমাদের সাথে আমরা জনগণের সাথে আলাপ করে একটা বিষয়ে আমরা জনগণের আশা সেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে জনগণ বাংলাদেশের স্বৈরাচারী সরকার আর দেখতে চায় না। তো আপনি যদি এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আপনি আইন শৃঙ্খলা বলেন, আপনি বিচার বিভাগ বলেন, এবং আপনি রাষ্ট্রের যেই সাংবিধানিক যে গঠন সেটার আপনার সংস্কার করার জন্য যেই মেকানিজম, সেই মেকানিজমের জন্য বাংলাদেশের মানুষ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপর এখন আর আস্থা রাখতে পারছে না বলেই শুধু আইনসভা নির্বাচনের ব্যাপারে আমরা একমত পোষণ করতে পারি না। এই জন্যই শুধু এই পরিস্থিতিতেই বাংলাদেশেও কিন্তু সুযোগ এসেছিল, মানে যে রাখতে পারছে না রাজনৈতিক দলগুলোর পর, এই অনুসিদ্ধান্তে আপনারা কিভাবে আসলেন? আপনাদের কোনো রিসার্চ? আমরা তো কদিন আগে আমাদের দল গঠন হওয়ার আগে আমরা কিন্তু জনমত জরিপ করেছি। আপনারা যদি খোঁজ নিয়ে জেনে থাকবেন, আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা জায়গায় আমরা জনমত জরিপ করেছি এবং আমাদের স্পেসিফিক রেশিও আমরা দিতে পারবো যেখানে মানুষ বলছে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর উপর তাদের আস্থা নাই। হ্যাঁ, এটা সত্যি যে বিএনপির হয়তো জনবল অনেক বেশি কম্পারেটিভলি ইন কম্পারিজন টু আদার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস, বাট মানুষ যদি শুধু রাজনৈতিক দলের উপরই আস্থা থাকতো তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান হতো না। বিপ্লব পরবর্তী পরিস্থিতির রাজনৈতিক বাস্তবতা এটাই যে আপনি জনমানুষকে সাথে নিয়ে তর্ক এবং বাহাস করে গণপরিষদের এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, সংবিধান কিভাবে সংস্কার হবে, এই আলোচনাগুলো করে আপনি এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন সংস্কারের বিষয়ে। হ্যাঁ, বিএনপি বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত দিয়েছে, আমরা আমাদের নিজস্ব মতামত দিয়েছি। আমাদের সবার মতামতের ব্যাপারে আমরা শ্রদ্ধা পোষণ করেই বলছি যে যেহেতু এখনো আলোচনার সুযোগ আছে। আজকেও আমি শুনতে পেলাম যে রাষ্ট্রের প্রশ্নে যাতে একজন আরেকজনকে দোষারোপ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থটা যাতে নষ্ট না হয়, এটাই বলেছেন জনাব তারেক রহমান। আমি ওনার কথায় আশা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে আমরা নেগেটিভ কথা শুনতে পারছিলাম যে ওনারা কোনো রকম কোনো আলোচনায় আগ্রহী না, এবং আজকেও আমাদের ইফতারে ওনারা যখন আসেন ওনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই আচার আচরণ কথাবার্তা প্রত্যেকের আচরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে দেশ পরিবর্তন এবং দেশের স্বার্থে সবাই একমত হওয়ার মতো মানসিকতা এখনো আছে। আপনারা আলোচনা করেন, যেই কনসেপ্টটা যদি কারো বুঝতে বা অসুবিধা থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে ব্যাখ্যা করতে রাজি আছি, আমাদের তো কোনো অসুবিধা নাই। গণপরিষদ নির্বাচন তো খুব কঠিন কোনো বিষয় না।
আমরা গণপরিষদ নির্বাচন কেন চাই? মানুষের কথাগুলোই তো প্রতিফলন হবে এবং সেটার মাধ্যমেই তো সিদ্ধান্ত হবে। এটা তো খারাপ কিছু না। এটার মধ্যে অনাস্থা প্রকাশ করার কারণটা কি, এটাও তো আমাদেরকে ওনারা এক্সপ্লেন করার সুযোগ আছে যখন আলোচনাটা শুরু হবে। তো আলোচনাটা শুরু হোক, ওনারাও আমাদেরকে যথেষ্ট আশা দেখিয়েছেন, আমরা আশাবাদী। হুমায়রা, আপনারা কোনো কারণে কি বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ভাবছেন? এটা অনেকে ধারণা করেন, আমাকে একটু প্রশ্নটা করতে দেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনাদের অবস্থান হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নে যেন কোনোভাবেই পিছিয়ে না আসা হয়। বিএনপি বলছে বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, ফলে নির্বাচনটা হয়ে গেলেও বিচার এবং সংস্কার হতে পারে। ফলে আসলে দ্বন্দ্বটা কোথায়? আমি দ্বন্দ্বের এই মানে আপনাদের এই মতদ্বৈততার পার্থক্যের জায়গাটুকু খুঁজতে চাই। কারণ কদিন আগে আপনারা রাজপথে একসঙ্গে ছিলেন, একসঙ্গে একটা বিশাল গণ অভ্যুত্থান করেছেন। সেই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টির আছেন আমাদের সঙ্গে। হুমায়রা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিচার না হলে নির্বাচনের কথা বলা যাবে না, সার্জিসের মন্তব্য ছিল, যেটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এখন বলছেন বিচার এবং সংস্কার থেকে পিছপা হওয়া যাবে না। ফলে এই অল্প সময়ে ধরেন প্রধান উপদেষ্টা বা সেনাপ্রধান যে সময়সীমাটা ধারণা দিয়েছেন ডিসেম্বরে, তার ভিতরে বিচার সংস্কার সবকিছু করে কি আসলে নির্বাচন করা সম্ভব? বিএনপি তো আসলে সেটিই চায়, নির্বাচনটা চায়। ফলে বিএনপির সঙ্গে আপনাদের আসলে বিরোধের জায়গাটা কোথায়? আপনি প্রথমে প্রশ্নটা করেছিলেন যে বিএনপিকে আমরা প্রধান প্রতিপক্ষ ভাবি কিনা। আসলে আমরা আসলে কোনো দলকেই আমাদের প্রতিপক্ষ ভাবি না। কারণ আমরা আমাদের দলটা, একটু আগেও বলেছি আবারও বলছি, আমাদের দলটা গঠনই হয়েছে বিপ্লব পরবর্তী সময়ের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে গঠিত একটি রাজনৈতিক দল। সুতরাং আমরা কারো প্রতিপক্ষ না, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং আমাদের দাবিগুলো শুধু মানুষের যে ম্যান্ডেটগুলো সেগুলাই এক্সপ্রেস করা, আমরা কারোর সাথে কম্পিটিশনে নাই। বাট এটা সত্যি যে আমরা এক্সিস্টিং স্ট্রাকচারে আমরা যে পরিবারতন্ত্র, যে স্বৈরতন্ত্র, এই সেম স্ট্রাকচার আমরা দেখতে চাই না। মানে কি আপনারা নির্বাচন করবেন না নিবন্ধন নেওয়ার পরে? নির্বাচন করলে তো বাংলাদেশে এক্সিস্টিং যতগুলো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দল, আমরাও নিবন্ধনের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সবাই তো আমাদের সাথে একই কাতারে আছে। আপনারা বারবার আমাদেরকে কেন বিএনপির সামনেই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন? হয়তো এটা কারণ এটাই হতে পারে বলে আমি মনে করি যে আমাদের যে মূল দাবিটা, সেই দাবিটার বিষয়ে ওনারা স্পষ্টভাবে সেই দাবির বিষয়ে আলোচনা করতে নাকচ করে দিয়েছিলেন। এই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে, কিন্তু সেই জায়গায় কি আমাদের ভুলটা বড় নাকি আলোচনা করতে ওনারা এগিয়ে আসতে না চাওয়ার কারণটা বড়? কোন বিষয়টার কথা বলছেন? জুলাই সনদ? জি, জুলাই সনদের বিষয় আমাদের ঘোষণাপত্র চেয়েছিলাম, সেই বিষয়ে বিএনপি স্পষ্টভাবে না করে দিয়েছে যে ওরা এই বিষয়ে একমত না। আমরা গণপরিষদ নির্বাচন চাই, কারণ আমরা চাই গণমানুষের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের যে এক্সিস্টিং কালচার, যেই সংবিধানের স্বৈরশাসককে মোর বৈধতা দেয়, এই বৈধতা আর যাতে না তৈরি করতে পারে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এসে, যাতে আবার স্বৈরাচারী না হতে পারে, সেই জন্যই তো আমরা গণপরিষদ নির্বাচন চাই। এবং এই বিষয়ে আলোচনা করতে কেন তারা দ্বিধাবোধ করে, কেন না করে, সেই বিষয়টা তো ওনাদের পক্ষ থেকে আসছে, নেগেটিভিটিটা তো আমাদের থেকে আসছে না। এইটা গেল একটা। আর আমাদের দল থেকে যে বলছেন যে সার্জিস বলেছে যে বিচার ছাড়া নির্বাচন না, এইগুলো তো আপনি যদি গতকালকে আমাদের ইফতারের প্রোগ্রামটায় আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারের মানুষের বক্তব্যগুলো একটু দেখেন, তাহলে দেখবেন যে এই কথাগুলো আমার মুখ দিয়ে আসে নাই, বা আমার দলের কোনো নেতার মুখ দিয়ে, কোনো সম্মানিত ব্যক্তির মুখ দিয়ে আসে নাই। এই কথাগুলো তারা বলছেন যারা আহত হয়েছেন, যারা আত্মত্যাগ দিয়েছেন, যারা বলিদান দিয়েছেন। তারা তো বিচার চাইবেই, এটা তো তাদের অধিকার। আমি এটা অস্বীকার করছি না, আমরা কেউই কখনোই অস্বীকার করিনি যে আওয়ামী স্বৈরাচারী সরকারের দ্বারা গত 15 বছর যত রাজনৈতিক দল ছিল তারা নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই। অবশ্যই তারা যথেষ্ট নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বাট আলটিমেটলি এই স্বৈরশাসককে তো তাদের এই ক্ষমতা থেকে অপসারণ করেছে কারা? এই ছাত্র জনতারা যখন
জুলাই অভ্যুত্থানের ডাক দেয় তখন সাধারণ মানুষরা রাস্তায় নেমে আসে। আমি একটা ভিডিওতে কালকে দেখলাম রুহুল কবির রিজভী স্যার ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ উনি জেল থেকে ছাড়া পেয়েছেন, উনি মুক্তি পেয়েছেন, উনি চরম নিষ্পেষিত ছিলেন। তো এই যে একটা বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করার চেষ্টা, এটা ওনাদের পক্ষ থেকেও আসছে না। শুধু তাই না, আরেকটু অ্যাড করব, গতকালকে কিন্তু আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আপনারা আমাদেরকে সংস্কার আর বিচারের একটা রোড ম্যাপ দেন, আমরাই সহযোগিতা করব। নির্বাচন করে জি, এটাই বলেছে যে সংস্কার আর বিচারের একটা রোড ম্যাপ দেন। আমরা তো দৃশ্যত এটা দেখতে চাই যে সংস্কার আর বিচারের একটা সুযোগ তৈরি হয়েছে, তাহলে তো আমরাই সহযোগিতা করব। আমরা তো না করছি না, আমরা চাই যে বিচার হোক। সংস্কার আর বিচারের একটা নির্দিষ্ট রোড ম্যাপ যদি ডিসেম্বরে ইলেকশন হতে হয়, তাহলে তো অক্টোবরের মধ্যে আপনার তফসিল ঘোষণা করতে হবে। তো আপনারা যদি এটা করতে পারেন, আমাদের তো কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। আজাদ ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অনেক কথা আপনি আপা দুইজনই বলেছেন। আজকে আমরা দেখলাম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম, তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি দেওয়া বা স্মারকলিপি নিয়ে যাচ্ছিল, সেখানে পুলিশের মারমুখী ভূমিকা, যদিও পুলিশ দাবি করছে পুলিশের উপরে আক্রমণ হয়েছিল। ফলে মানে অনেক দিন পর আমরা যেভাবে পুলিশকে দেখে গণমাধ্যম অভ্যস্ত যে পুলিশ পিটাবে, পুলিশ মারবে অথবা মার খাবে, সেই ভূমিকায়, ফলে পুলিশ কি আসলে সক্রিয় হলো? এটাই পুলিশের সক্রিয়তা, নাকি এই পুলিশ আগের মতো লাঠিচার্জ করতেই থাকবে আন্দোলনকারীদের? না, আমি মনে করি না যে আপনার এইটাকে দিয়ে আপনি পুলিশের এই মুহূর্তে যে সংস্কার বা পুলিশের যে মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, এটাকে বিচার করা উচিত। আপনার ধর্ষণ বা নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলোর যে মৌলিক স্পিরিট, এগুলোর সাথে সরকারও একমত, এবং সরকার মনে করে যে এই ধরনের আন্দোলনগুলো চালু থাকা উচিত, জারি থাকা উচিত, যাতে সামাজিক একটা চাপ তৈরি হয়। কারণ ধর্ষণের মূল আসলে কারণটা যদি রুট কজে যদি আপনি যান, তাহলে সেটা দেখবেন যে সামাজিক একটা অবক্ষয়। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনটা তো জারি রাখা উচিত, কিন্তু আন্দোলন করতে গিয়ে সরকারকে তো আপনার বিচারের জন্য ছাত্রছাত্রীরা বলেন বা যারা আন্দোলন গত কয়েকদিন ধরে করছেন, তারা অনেকগুলো দাবি দেওয়া জানিয়েছেন। এর মধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপও নিয়েছে, এবং যেখানে যেখানে এই যে নারীর প্রতি সহিংসতার অভিযোগ আসছে, সরকার খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তো এরকম যখন অবস্থা হয়, আপনি যদি সত্যিকার অর্থে এই জিনিসগুলোর প্রতিকার চান, আপনার উচিত সরকারকে সহযোগিতা করা, কোনো ক্যাওয়াস তৈরি করা না। ক্যাওয়াস তৈরি করে তো আসলে কোনো কিছু অর্জন করা যাবে না। তা আপনার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই আন্দোলনটা জারি থাকা উচিত, সামাজিকভাবে একটা চাপ তৈরি করা উচিত, কিন্তু আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তো পুলিশ তার ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। মানে পুলিশ তার ম্যান্ডেট অনুযায়ী একজন ছাত্রীর চুল টেনে ধরতে পারে, এই ছবিটি পুলিশ যদি কোনো এইসব ক্ষেত্রে কোনো ঘটনায় যদি পুলিশ বাড়াবাড়ি করে, তাহলে সেই পুলিশের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার তো সুযোগ আছে। এটা কিন্তু আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার বাড়ির উদ্দেশ্যে এভাবে না গিয়ে, যদি এটা আরও নিয়মতান্ত্রিক উপায়ে যদি এই দাবি দাওয়াগুলোই পেশ করার সুযোগ ছিল, অনেক জায়গাতে কিন্তু এই দাবি দাওয়াগুলো পেশ করা হচ্ছে এবং সরকার শুনছে এবং ব্যবস্থা নিচ্ছেও। কিন্তু শুধুমাত্র আপনার প্রধান উপদেষ্টার বাসভবনে, দেশে যে কোনো কিছুই হোক, সবাই একেবারে খুব ছুটে যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে। প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তাও তো আপনার দেখতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই ক্ষেত্রে আসলে মৌলিক কোনো কিছু অর্জন করা সম্ভব কিনা, বা সরকার চাইলেই কি রাতারাতি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারবে কিনা, এগুলো তো একটা দেখার বিষয় আছে। এখন পুলিশের দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেখানে কেউ যদি কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করে, সেটা ঠেকানো। আপনার এর আগে দেখেছেন অনেকগুলো আন্দোলন হয়েছে অযৌক্তিক, পুলিশ প্রথম দিকে নিশ্চুপ ছিল, তখনও এক ধরনের সমালোচনা হয়েছে, আবার পুলিশ যখন অ্যাকশনে যাচ্ছে তখনও সমালোচনা হচ্ছে। পুলিশকে তো এই জন্যই সংযম দেখাতে বলা হয়েছিল, বা এখনও বলা হচ্ছে, যাতে কারো অধিকার কোনো ক্ষুণ্ণ না হয়, এবং কেউ যেন অযাচিতভাবে পুলিশ দ্বারা লাঞ্ছিত বা অপদস্থ না হয়। কোনো পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাটা নেবে। পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি, যারা আন্দোলন করছে তারা যাতে আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যটা অর্জিত হয়, সেজন্য সরকারকে সহযোগিতা করবে। যে আমি আপনার কাছে আসবো, আমি একটু মনে আপা আপনার কাছে আসি, যে এই কি বলে আপনার এই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন একসাথে হতে পারে, অথবা গণপরিষদটাই পরে সংসদে রূপান্তরিত হতে পারে, প্রফেসর আলী রিয়াজ যেমনটা বলছিলেন, এবং হুমায়রারাও যে দাবি করছেন। গণপরিষদ নির্বাচন আগে হলে বিএনপির কি সমস্যা?
শোনেন, যেখানে নির্বাচনই ইজিলি করা যায় সেখানে কেন আরেক গণপরিষদ নির্বাচন আনতে হবে? গণপরিষদ নির্বাচনের তো এখানে কোনো দরকার নাই। এখানে একটা সংস্কারগুলো আসবে, সংস্কারগুলো থাকবে, সংস্কারগুলো পরবর্তী যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সরকার দায়িত্বে যাবে পরিচালনায়, তারা হা জয়যুক্ত হয়েছে বলে বিল পাশ করে দিবে। এটা একটা সহজ পদ্ধতি রেখে কেন মানুষের এই আবারও শান্তি অশান্তি মিলে এত বিঘ্নিত ঘটানোর তো কারণ নেই। যে নির্বাচনকে কেন্দ্র করে এত কিছু, একটা স্বৈরাচার সরকারের জন্ম, ঠিকমতো ইলেকশন দেয় নাই, এটাই তার বড় কারণ। ঠিকমতো ইলেকশন দিলে, ঠিকমতো যারা সত্যিকার অর্থে যদি বিরোধী দল আসতো, তাহলে তার ছায়া সরকার হিসেবে কাজ করতে পারতো। যেহেতু কোনো বিরোধী দল ছিল না এরকম রাজপথে, ওটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনের মতো বিরোধী দল ছিল, জাতীয় পার্টি, যারা কিনা কোনো সরকারের বিরোধিতা করতে পারে নাই। তো বিএনপি যেটা ছিল সেটা রাজপথের বিরোধী দল, কথা বললেও কাজে রূপান্তরিত হয় নাই, যে কারণে সরকার স্বৈরাচার হতে বাধ্য হয়েছে। একদিনে সরকার এত স্বৈরাচার হয় নাই। স্বৈরাচার হওয়ার একটা ইলেকশন গেছে, দুইটা ইলেকশন গেছে, তিনটা, একবার নির্বাচনে বিনা ভোটের ইলেকশন করছে, একবার রাতের ভোটে নির্বাচন করছে। এই কথাই বলছে সংবিধানে এরকম স্বৈরাচারী হওয়ার সুযোগ আছে, সেটাই তারা বিলোপ চায়। আমি তার কথা শুনেছি। আমি আপনাকে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট লেখা আছে যে গণতান্ত্রিক সরকারকে উঠিয়ে যদি কোনো কু করা হয় বা কিছু করা হয়, তার পরবর্তীতে কি হয়? মৃত্যুদণ্ড। বাংলাদেশে কিন্তু অনেকবার কু হয়েছে, অনেকবার অনেক কিছু হয়েছে। কারণ কি আপনি মৃত্যুদণ্ড হতে দেখেছেন? প্রত্যেকটা আইন কিন্তু সংবিধানের ওইখানে কোনো সমস্যা নাই। ৭২-এর ওই সংবিধানে আমি তো পড়েছি, আমি তো অনেকগুলো সংবিধান মুখস্থ করেছি, ওইখানে কোনো সংবিধানের সমস্যা নেই। সংবিধানের যেখানে সমস্যাটা, সেটা হলো কিছুটা সংশোধনী করেছে যে যা সরকারের সুবিধা মতো। আরেকটা সংবিধানের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো আইনের অনুশাসন কায়েম না করা। আপনার লেখা আছে আপনি এই কাজটা করলে, এই ধর্ষণের কাজটা করলে আপনার জন্য শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড। আপনাকে যাবজ্জীবন যে আগেরগুলা দিয়েছে, আপনি এই 7 মাসে ধর্ষককে আপনি ছেড়ে দিয়েছেন। তো সেই ধর্ষকটা যখন ওই পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সে এই জঘন্যতর কাজটা করেছিল, ওই মেয়েটাও এখন বড় হয়েছে। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ওই লোকটাকে দেখবে, তার দিনটা কেমন যাবে, এবং প্রত্যেকটা বিচারহীনতা এখানে। এটা তো সংবিধানে তো স্পষ্ট লেখা আছে। সংবিধান কেমন? সংবিধান সদা সত্য কথা বলবে, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এছাড়া বাইরের প্রক্রিয়া মেশানো আর কি আসবে? সংবিধানের তো কোনো দোষ না, দোষ হচ্ছে আপনি পালন না করা। পালন যে করবে, এই যে কথাটা বললাম, যেটা বললেন যে আমি ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছি, নো, আমি বলেছি বিচার করে নাই সরকার, করে নাই, পুরা ছেড়ে দিয়েছে বলেই যা ইচ্ছে তাই হচ্ছিল। যখনই সরকার একটু লাগাম টেনে ধরেছে, তখন কিন্তু মানুষ কিন্তু আবার সহজ হয়ে গিয়েছে। মানুষ কিন্তু এত খারাপ না, খারাপ হচ্ছে সরকার এবং রাজনীতিবিদরা একটা সময় ছিল। কিন্তু এখন যারা যা কিছু হচ্ছে, একই তো ঘটনা। এই যে নতুন বোতলে পুরানো মদ, তার লাভটা কি হলো আমার? আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে একটুখানি লাগাম টেনে ধরাতেই সব ঠিক হলো। তাহলে কেন এই লাগামটা আগে টেনে ধরলো না? এই লাগামটা এখন যদি ধর্ষণের যদি বিচারটা করে, সর্বসাকুল্যে যদি 5-10টা বিচার যদি গেট করে ফেলে, দেখবেন যে 2-4-6 মাসের মধ্যে কেউ ওইদিকে তাকাবেই না, সাহস পাবে না, দৃষ্টান্তমূলক বিচারের কথা বলছেন। দায়িত্ব সরকার। আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ। আপনি 10 সেকেন্ডে যদি বলেন। সেটা হচ্ছে একই বোতলে নতুন মদ আমরা আর চাই না। আমরা সংবিধান সংস্কার করতে হবে এই জন্যই যে এই যে সংবিধানটা, বিদ্যমান সংবিধানে স্বৈরাচারী হওয়ার যে সুযোগ সৃষ্টি করে রাখা হয়েছে, সেটা সংস্কার না করে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশ একই পরিস্থিতি, আমিও এটা বললাম, চ্যালেঞ্জ করে মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কোনোভাবেই নষ্ট করে দেওয়া যাবে না। ধন্যবাদ হুমায়রা নূর, অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আজাদ মজুমদার। দর্শক ভালো থাকবেন সবাই, শেষ করছি আজ। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।